আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা স্কুল ম্যাথমেটিক্সের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা আনন্দপাঠ বইয়ের যে গল্পটা আমাদের আছে নয়াপত্তন সেই গল্পটা পড়ব। তো চলো ক্লাসটি শুরু করি। নয়াপত্তন লিখেছেন জহির রায়হান। নয়াপত্তন কে লিখেছেন? জহির রায়হান। ঠিক আছে। নয়া মানে হচ্ছে কি? নয়া মানে হচ্ছে, নয়া শব্দের অর্থ হচ্ছে নতুন। ঠিক আছে। নয়া পত্তন মানে নতুন কিছুর শুরু বা সূচনা। ঠিক আছে। তাহলে চলো আমরা দেখি আমাদের গল্পটা। পড়ার আগে আমরা অবশ্যই আগে শব্দার্থ টিকা, তারপর পাঠ পরিচিতি ও সারসংক্ষেপ পড়ে নিব, চরিত্র পরিচিতি সম্পর্কে জানবো, তারপর মূল গল্পে প্রবেশ করব। ঠিক আছে। তো শব্দার্থ টিকাগুলো পড়ি চলো। শব্দার্থ কি? পত্তন। পত্তন মানে হচ্ছে আরম্ভ ও সূচনা। ঠিক আছে। আরম্ভ বা সূচনা। পত্তন মানে সূচনা। একটু আগেই বলেছি নয়া। নয়া মানে হচ্ছে কি? নতুন। ঠিক আছে। নয়া মানে হচ্ছে নতুন, নতুন কিছুর শুরু। ওকে। আর পত্তন মানে হচ্ছে সূচনা। নয়া মানে নতুন আর পত্তন মানে সূচনা। তাহলে নয়া পত্তন শব্দের অর্থ দাঁড়ালো কি? নতুন কিছুর শুরু বা সূচনা। ওকে। গায়ে মানে গ্রামে। নুজন, নুজন মানে কুজো। নুজন মানে হচ্ছে কি? কুজো। কুজো হয়ে হাঁটে না, ঘাটটা বাঁকা করে কুজো হয়ে হাঁটে, সেই কুজো। রুক্ষ, খসখসে, বার্ধক্য, বৃদ্ধ অবস্থা। জ্যামিতিক শব্দর অর্থ হচ্ছে কি? জ্যামিতির নকশা জাতীয়। ফান্ড, ফান্ড মানে তহবিল বা ইংরেজি একটা শব্দ FUND, ফান্ড। হেড, হেড মানে মাথা নিচু করা। বলে না মাথা হেড করা, মাথা নিচু করা। এন্ট্রান্স, এন্ট্রান্স শব্দের অর্থ প্রবেশিকা, পরীক্ষা। এই সময়ের SSC সমমানের পরীক্ষা। SSC সমমানের পরীক্ষা। ব্রিটিশ সরকারের আমলে SSC সমমানের পরীক্ষাকে বলা হতো এন্ট্রান্স। ঠিক আছে। তদারক, তদারক মানে হচ্ছে দেখাশোনা করা। তদারক মানে দেখাশোনা করা। ওকে, নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। গণ্ডমূর্খ মানে হচ্ছে জ্ঞান বুদ্ধিহীন, মানে যার জ্ঞান বুদ্ধি কম বা যার জ্ঞান বুদ্ধি নেই তাকে বলা হয় গণ্ডমূর্খ। অনাবাদি, অনাবাদি হচ্ছে চাষ বা আবাদ করা হয় না এমন। ছুটোর, ছুটোর, ছুটোর মানে হচ্ছে কাঠের কাজ করা শ্রমিক। ঠিক আছে। কাঠের কাজ যারা করে তাদেরকে আমরা ছুটোর বলি। তারপর হচ্ছে ধেনু জমি। ধেনু জমি মানে হচ্ছে যে মাটিতে ধান হয়, মানে যে মাটিতে বা যে জমিতে ধান হয় তাকে ধেনু জমি বলা হয়। পেরেক, পেরেক আটা। লোহার ছোট কাটা লাগানো, লোহার ছোট কাটা লাগানো মানে পেরেক আটা। মানে হচ্ছে একটা ধরো কাঠের মধ্যে, একটা কাঠের এরকম তক্তার মধ্যে একটা পেরেক, পেরেক হচ্ছে এই যে এরকম তোমার এরকম থাকে। ঠিক আছে। এরকম হচ্ছে চোখা থাকে, ধারালো একটা বস্তু জাতীয় জিনিস লোহার। তো এটা হচ্ছে পেরেক। এটা হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে লাগানো হয়। এই কাঠের তক্তা ধরো হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে এই পেরেকটা লাগানো হচ্ছে, তার মানে কি? পেরেক আটা হচ্ছে, পেরেকটা বসানো হচ্ছে। ওকে। জল জল, জল জল হচ্ছে উজ্জ্বল হয়ে থাকা। আকস্মিক, আকস্মিক মানে হচ্ছে হঠাৎ। আর জং মানে হচ্ছে মরিচা। লোহার জিনিসে জং পড়ে, মরিচা পড়ে বলি না আমরা, সেটাই হচ্ছে জং, মরিচা। আতকে মানে চমকে, আতকে মানে চমকে উঠলো। ওকে। এরপরে হচ্ছে এস্টাবলিশমেন্ট, এটা ইংরেজি শব্দ, এর শব্দের অর্থ হচ্ছে প্রতিষ্ঠা। রেগুলার মানে হচ্ছে নিয়মিত, এটাও ইংরেজি শব্দ। রেগুলার আমাদের ইংরেজি বানান এপাশে দেওয়া আছে, পড়ে নিবে। ফাঁসফাঁস, হাঁসফাঁস। ওকে। হাঁসফাঁস মানে হচ্ছে অতি কষ্টে শ্বাস নেওয়া ও ত্যাগ করা। অগত্যা, অগত্যা মানে হচ্ছে নিরুপায় হয়ে। অগত্যা মানে হচ্ছে নিরুপায় হয়ে। খুঁটি, খুঁটি হচ্ছে কোনা প্রান্তে, কোনা অথবা প্রান্তে। খুঁট, সরি খুঁটি না, খুঁট। খর সুকার চন্দ্রবিন্দু ট, খুঁট। খুঁট মানে হচ্ছে প্রান্তে বা কোনায়। কাচারি, কাচারি হচ্ছে সরকারি অফিস। গুঞ্জন, গুনগুন রব। আর মোক্ষম, মোক্ষম হচ্ছে জুৎসই। গুঞ্জন মানে হচ্ছে গুনগুন কোনো শব্দ বা আওয়াজ, রব। ছন, ছন মানে হচ্ছে শন, এক ধরনের ঘাস যা দিয়ে গ্রামে ঘরের ছাদ তৈরি করা হয়। ঠিক আছে। এরপরে দেখো জোগাড় যন্ত্র, আয়োজন বা প্রস্তুতি। জোগাড় যন্ত্র হচ্ছে আয়োজন বা প্রস্তুতি। তরবর মানে হচ্ছে তাড়াহুড়া। ফুর্তিছে, ফুর্তিছে মানে আনন্দের সঙ্গে, ফুর্তিছে মানে আনন্দের সঙ্গে। শিরনি, শিরনি হচ্ছে শিরনি এক ধরনের খাবার, শিরনি এক ধরনের খাবার। বান মানে হচ্ছে বেঁধে দেওয়া, বান মানে হচ্ছে বেঁধে দেওয়া। ওকে। শব্দার্থ আমরা বুঝে নিলাম।
এরপরে পাঠ পরিচিতিতে যদি আমরা যাই তাহলে দেখো গল্পটা আসলে কি সম্পর্কিত সেটা আমরা একটু এক ঝলক দেখে নিই। গল্পটি পাকিস্তানি শাসনামলের পটভূমিতে রচিত। গল্পটি কিন্তু পাকিস্তানি শাসনামলের পটভূমিতে রচিত, পাকিস্তানি শাসনের সময় এই কাহিনীটা, ঠিক আছে, সময়কার কাহিনী। গল্পে দেখা যায় এন্ট্রান্স পাস সোনু, এন্ট্রান্স মানে আমরা অলরেডি জেনেছি যে ব্রিটিশ সরকারের আমলে হচ্ছে এসএসসি পাসকে বলা হতো কি এন্ট্রান্স পাস, মানে এসএসসি পাসের সমমানের পড়া, সেটা হচ্ছে এন্ট্রান্স পাস। আর এন্ট্রান্স পাস করাকে সোনু, এন্ট্রান্স পাস যে করা সে হচ্ছে সোনু পণ্ডিত, ঠিক আছে। গ্রামের ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য জমিদারের সহায়তায় একটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। ঝড়ে জরাজীর্ণ স্কুলটি ভেঙে গেলে সোনু পণ্ডিত সহ গ্রামবাসী সংকটে পড়েন। গ্রামের সম্পূর্ণ ব্যক্তি জুলু চৌধুরী, ঠিক আছে, গ্রামের উনি হচ্ছে কি সম্মানিত ব্যক্তি জুলু চৌধুরী কোনো সাহায্য করতে রাজি হন না। আশেপাশের গ্রামেও আর স্কুল নেই। এই অবস্থায় সবাই সিদ্ধান্ত নেন একসঙ্গে পরিশ্রম করে নিজেদের স্কুল নিজেরাই পুনর্নির্মাণ করবেন এবং সন্ধ্যার মধ্যেই তারা স্কুল ঘর তৈরি করতে সক্ষম হন। নিজেরা নিজেদের কাজ করে এবং সন্ধ্যার মধ্যেই কিন্তু তারা স্কুলটা নির্মাণ করে ফেলেন। আবার তাদেরই উৎসাহে চাষি তোরাব আলী স্কুলের নাম ফলকে আগের নামের পরিবর্তে লেখেন সোনু পণ্ডিতের স্কুল। আগের নামের পরিবর্তে কি লেখেন? সোনু পণ্ডিতের স্কুল লেখেন। কে লিখেছিলেন? হচ্ছে স্কুলের নাম ফলকে লিখেছেন হচ্ছে তোরাব আলী, ঠিক আছে। উৎসাহের চাষি তোরাব আলী স্কুলের নাম ফলকে আগের নামে পরিবর্তিতে লিখেছেন সোনু পণ্ডিতের স্কুল, ঠিক আছে। তোরাব আলী এটা লিখেছিলেন। সবাই মিলে মানুষের জন্য ভালো কাজ করতে চাইলে যে কোনো বাধা সহজে অতিক্রম করা সম্ভব, আর সে কাজের সফলতায় বাড়ে মনের উদারতাও। গল্পটি সে ইঙ্গিত দেয়, অর্থাৎ এটা আমরা গল্পের শিক্ষা, এটা আমাদের গল্পের শিক্ষা। গল্পটা পড়ে আমরা এই শিক্ষা পাই যে সবাই মিলে মানুষের জন্য ভালো কাজ করতে চাইলে যে কোনো বাধাই সহজে অতিক্রম করা সম্ভব, আর সে কাজের সফলতা খুব তাড়াতাড়ি আমরা অবশ্যই পেয়ে যেতে পারি এবং সেই সফলতায় বাড়ে মনের উদারতাও। গল্পটি সে ইঙ্গিত দেয়। ওকে, তাহলে কি হলো? মূল কথাটা হচ্ছে গল্পটি পাকিস্তানি শাসনামলের প্রেক্ষাপটে রচিত। গল্পের মেইন চরিত্র হচ্ছে সোনু পণ্ডিত। তিনি হচ্ছে এন্ট্রান্স পাস। তিনি স্কুলে সকল বাচ্চাদের জন্য একটা মানে গ্রামে একটা স্কুল তৈরি করেছিলেন। সেই স্কুলটা ভেঙে গিয়েছে ঝড়ে। তো ঝড়ে জরাজীর্ণ স্কুলটি ভেঙে গেলে পরবর্তীতে তিনি আবার স্কুল নির্মাণ করতে চান। সেই স্কুলটা আসলে নির্মাণ করার জন্য তিনি গ্রামের চেয়ারম্যান, তারপর হচ্ছে সরকারি বিভিন্ন রকমের সাহায্যর প্রত্যাশা করেন, কিন্তু সেগুলো আসলে সে পান না। তখন গ্রামের লোকেরা সবাই মিলে সিদ্ধান্ত নেন যে কারো সাহায্যেরই দরকার নেই, আমরা নিজেরা মিলেই নিজেদের গতর খেটে স্কুলটা প্রতিষ্ঠা করব এই গ্রামের ছেলেমেয়েদের জন্য, এই গ্রামের ছেলেমেয়েরা যাতে পড়াশোনা করতে পারে, শিক্ষিত হতে পারে। সেজন্য তারা কি করে, নিজেরাই খেটে স্কুলটা সন্ধ্যার মধ্যেই কিন্তু তৈরি করে ফেলে। নিজেদের যা আছে সেই অল্পটা দিয়েই তারা লেগে পড়ে এবং সন্ধ্যার মধ্যে স্কুলটা তারা তৈরি করে ফেলে। অর্থাৎ এই গল্পের মাধ্যমে আমরা শিখতে পারি যে আমরা যদি কোনো ভালো কাজ করতে চাই তাহলে সেই ভালো কাজটা আসলে কারো সাহায্যও যদি না আসে তাও আমাদের উচিত আমাদের যতটুকু আছে সেটা দিয়েই শুরু করা এবং সেভাবেই করা, যার ফলে কিন্তু আমরা সকল ভালো কাজের একটা শুরু করতে পারি, ঠিক আছে। অর্থাৎ বলা হয় না যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে, সেটাই, ঠিক আছে। সেটাই আমরা এই গল্পের মূল শিক্ষা পেয়ে থাকি, ঠিক আছে। এরপরে দেখো মূল গল্প। ভোরের ট্রেনে গায়ে ফিরে এলেন সোনু পণ্ডিত। নুজন দেহ, রুক্ষ চুল, মুখময় বার্ধক্যের জ্যামিতিক রেখা, ঠিক আছে। দেখো ভোরের ট্রেনে গায়ে ফিরে এলেন কে? সোনু পণ্ডিত। ভোরের ট্রেনে সোনু পণ্ডিত গায়ে ফিরে এলেন। নুজন দেহ মানে কি? নুজন দেহ মানে কি? আমরা একটু আগে পড়েছি কুজো, তাই না? আমরা দেখে নেই নুজন মানে হচ্ছে কি ছিল। নুজন মানে হচ্ছে এই তো কুজো, দেখেছ? ঠিকই বলেছি, নুজন মানে হচ্ছে কুজো। কুজো দেহ, রুক্ষ চুল। আচ্ছা,
আর রুক্ষচুল মুখময় বার্ধক্যের জ্যামিতিক রেখা, মানে মুখের মধ্যে বার্ধক্যের ছাপ, বার্ধক্যের মতো জ্যামিতিক রেখা। অনেক আশা ভরসা নিয়েই শহরে গিয়েছিলেন তিনি। তিনি কোথায় গিয়েছিলেন? তিনি ভোরের ট্রেনে ফিরে এসেছেন গ্রামে, কিন্তু তিনি গিয়েছিলেন কোথায়? শহরে। ভেবেছিলেন কিছু টাকা পয়সা সাহায্য পেলে আবার নতুন করে দাঁড় করাবেন স্কুলটাকে নতুন করে দাঁড় করানোর জন্য তিনি সাহায্য চাইতে শহরে গিয়েছিলেন এবং ভোরের ট্রেনে ফিরে এসেছেন। যখন ফিরে এসেছেন তখন তার দেহ হচ্ছে কুঁজো লাগছে, রুক্ষ চুল, মুখের মধ্যে জ্যামিতিক রেখা। ঠিক আছে, তিনি কি ভেবেছিলেন? যে কিছু টাকা পয়সা সেই স্কুলের জন্য জোগাড় করে আনবেন এবং স্কুলটা দাঁড় করাবেন। ওকে, আবার শুরু করবেন গায়ের ছেলে মেয়েদের পড়ানোর কাজ। কত আশার মুখে ছাই, মানে কত আশা নিয়ে তিনি গিয়েছিলেন, কিন্তু আসলে তিনি কোনো সাহায্যই পেলেন না, তাই বলা হচ্ছে আশার মুখে ছাই। তারপরে কেউ সাহায্য দিল না স্কুলটার জন্য, না চৌধুরীরা না সরকার, মানে কেউই স্কুলটার জন্য সাহায্য দেয়নি। সরকারের কাছে সাহায্য চাইতে গিয়ে তো রীতিমতো ধমকই খেলেন সোনু, ধমক খেয়েছেন। ঠিক আছে, শিক্ষা বিভাগের বড় সাহেব শামসের খান বললেন, শিক্ষা বিভাগের বড় সাহেবকে শামসের খান, ঠিক আছে, শিক্ষা বিভাগের বড় সাহেব শামসের খান তিনি কি বললেন রাজধানীতে দুটো নতুন হোটেল তুলে আর সাহেবদের ছেলে মেয়েদের জন্য একটা ইংলিশ স্কুল দিতে গিয়ে প্রায় 20 লাখ টাকার মতো, মানে 20 লাখ টাকার মতো খরচ। ফান্ডে এখন আধলা পয়সা নেই সাহেব, অযথা বারবার এসে জ্বালাতন করবেন না আমাদের। পকেটে যদি টাকা না থাকে স্কুল বন্ধ করে চুপচাপ বসে থাকুন, এমনভাবে ধমকে উঠেছিলেন তিনি যেন স্কুলের জন্য সাহায্য চাইতে এসে ভারী অন্যায় করে ফেলেছেন সোনু পণ্ডিত। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি যে সোনু পণ্ডিত স্কুল তৈরি করবেন দেখে শহরে গিয়েছিলেন সরকারের কাছে টাকা চাইতে, চৌধুরীদের কাছে টাকা চাইতে, কিন্তু কেউই তো দিলেন না, উল্টো আরও ধমক দিলেন যেন সে অপরাধ করে ফেলেছে। স্কুল তুলবেন দেখে সে এই আর্জি নিয়ে গিয়েছিলেন, সেটা যেন তার অপরাধ হয়ে গেছে। তো এখানে কি বলছে যে শিক্ষা বিভাগের বড় সাহেব কি বলল? শিক্ষা বিভাগের বড় সাহেব, যার নাম হচ্ছে শামসের খান, তিনি বললেন যে রাজধানীতে দুটো নতুন হোটেল দেওয়ার জন্য তিনি টাকা দিয়েছেন, তোলার জন্য সাহায্য দিয়েছেন। তারপরে আবার ইংলিশ মিডিয়াম স্কুল, মানে ইংলিশ স্কুল দিতে যেও হচ্ছে সাহেবদের ছেলে মেয়েদের জন্য ইংলিশ স্কুল দিতে যেয়ে প্রায় 20 লাখ টাকা তিনি খরচ করে ফেলেছেন। এখন তার কাছে আধলা পয়সা নেই, তার কাছে কোনো টাকা নেই সেরকম যে তাকে সাহায্য দিবে। ঠিক আছে, তার মানে কি তেলের মাথায় তেল, কথাটা আছে না যে তেলের মাথায় সবাই তেল দেয়, মানে বড় বড় সাহেবদের ছেলে মেয়েদের জন্য স্কুল হয়ে যাচ্ছে, ইংলিশ মিডিয়াম স্কুল হয়ে যাচ্ছে, তারপরে শহরে নতুন নতুন হোটেল তারা তুলে ফেলছে, কিন্তু গ্রামের একটা ছোট স্কুল তুলতে কত টাকাই বা লাগবে সেটা তারা দিচ্ছে না। ওকে, উল্টো আরও সোনু পণ্ডিতকে বলছি কি পকেটে টাকা না থাকলে ছেলেমেয়েদের পড়াশোনা করানোর দরকার নেই, চুপ করে বসে থাকেন, এরকম বলে ধমক দিয়ে তাড়িয়ে দিচ্ছে। এরপরে দেখো, সে আজ 500 বছরের কথা, সে আজ 12 না, এখানে হবে আরও, সে আজ আরও 500 বছরের কথা, আশেপাশে 2-4 গায়ে মূল বলতে কিছুই ছিল না, লেখাপড়া কাকে বলে তা জানতোই না গায়ের লোক। তখন সবেমাত্র এন্ট্রান্স পাস করে বেরিয়েছেন সোনু পণ্ডিত। আচ্ছা, সোনু পণ্ডিতের কথা বলা হচ্ছে যে আগের কথা, যখন হচ্ছে আরও 500 বছরের কথা, আশেপাশে 2-4 গায়ে মূল বলতে কিছুই ছিল না, আশেপাশে মানে 2-4টা গায়ে বা গ্রামে আসলে কিছুই ছিল না, স্কুল বলতে কিছুই ছিল না, তারা জানতোই না, যে গায়ের লোকরা জানতোই না যে কি লেখাপড়া কি জিনিস, গায়ের লোকরা তখন লেখাপড়া বলতে কি জিনিস সেটা তারা জানতেনই না। ঠিক আছে, ওকে, দেখো এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে সে আজ বছর হবে, ঠিক আছে, 12 হবে না, এখানে হবে বছর, সে আজ বছর 25, ঠিক আছে, 25, ঠিক আছে, এখানে কি হবে বছর 25 আগের কথা। ঠিক আছে, সে আজ বছর 25 আগের কথা, মানে হচ্ছে 25 বছর আগের কথা, বছর 25 আগের কথা। ওকে,
লেখা খুবই জঘন্য, তারপরে বুঝে নাও। সে আজ বছর 25 আগের কথা। আশেপাশে 2-4 গায়ে স্কুল, এটা মূল হবে না, এটা হবে হচ্ছে স্কুল, ঠিক আছে। স্কুল বলতে কি জিনিস সেটা কেউ জানতো না, কোনো চারপাশে 5 গ্রামে কোনো স্কুল ছিল না। ওকে, সেটা কখনকার কথা বলা হচ্ছে যখন সোনু পণ্ডিত সবেমাত্র এন্ট্রান্স পাশ করে বেরিয়েছেন, মানে সবেমাত্র এসএসসি পাশ করেছেন। 22 বছরের জোয়ান ছেলে, তখন তার বয়স কত ছিল? 22 বছর। 22 বছরের জোয়ান ছেলে, চৌধুরীর তখন যৌবনকাল। চৌধুরীর তখন যৌবনকাল, গায়ে থাকতেন তিনি, গায়ে থেকে জমিদারির তদারক করতেন। তার মানে আমরা বুঝতে পারছি চৌধুরী মানে হচ্ছে জমির জমিদার, ঠিক আছে, জমিদার। চৌধুরী হচ্ছে কে? জমিদার। তাহলে যখন চৌধুরী বা জমিদার তখন যৌবনকাল, মানে তখন সে কি ছিল? যুবক ছিল। গায়ে থাকতেন তিনি, গায়ের থেকে জমিদারি তদারক করতেন। অবসর সময় তাস, পাশা আর দাবা খেলতেন বসে বসে। কথায় কথায় গায়ে একটি স্কুল প্রতিষ্ঠার ইচ্ছেটা তার কাছে ব্যক্ত করেছিলেন সোনু পণ্ডিত। জুলু চৌধুরী কথা শুনে, তার মানে এই জুলু চৌধুরী হচ্ছে কি? এই জমিদারের নাম। কথা শুনে হেসেছিলেন, বলেছিলেন সে তো বড় ভালো কথা, গায়ের লোকগুলো সব গণ্ডমূর্খ হয়ে আছে, মানে বিবেক বুদ্ধিহীন, বিবেক জ্ঞান বুদ্ধি নাই। একটা স্কুল যদি ওদের লেখাপড়া শেখাতে পারে সে তো বড় ভালো কথা, কাজ শুরু করে দাও। তো তখন যখন সোনু পণ্ডিত সবেমাত্র এন্ট্রান্স পাশ করে বেরিয়েছে, 22 বছর বয়স, জোয়ান ছেলে, তখন কিন্তু এই চৌধুরীর যৌবনকাল ছিল। চৌধুরীকে জমিদার, এই গ্রামের জমিদার, এবং তার নাম হচ্ছে জুলু চৌধুরী। চৌধুরী মানে জুলু চৌধুরী। তখন একে প্রস্তাব দেয় একটা স্কুলে, গ্রামে একটা স্কুল করার জন্য। তখন সে রাজি হয়ে যায় এবং বলল যে কাজ শুরু করে দাও, যে গ্রামের লোকগুলো তো গণ্ডমূর্খ হয়ে আছে, তাদেরকে যদি পড়াশোনা শেখানো যায় তাহলে তো ভালো প্রস্তাব। তখন সে কাজটা শুরু করে দিতে বলে, স্কুল তৈরির কাজটা। টাকা পয়সা খুব বেশি না দিলেও স্কুলের জন্য একটা অনাবাদি জমি ছেড়ে দিয়েছিলেন জুলু চৌধুরী। জুলু চৌধুরী টাকা পয়সা খুব বেশি একটা না দিতে পারলেও একটা অনাবাদি জমি, মানে একটা চাষাবাদ হয় না এমন জমি, ঠিক আছে, ছেড়ে দিয়েছিলেন যাতে সেখানে স্কুল তোলা যায়। শহর থেকে ছুটোর মিস্ত্রি নিয়ে এসে খাটিয়ে ছোট ছোট টুল আর টেবিল তৈরি করে দিয়েছিলেন তিনি। তাহলে শহর থেকে কাঠের মিস্ত্রি এনেও হচ্ছে স্কুলের জন্য আসবাবপত্র, প্রয়োজনীয় আসবাবপত্র তৈরি করে দিয়েছিলেন এই জুলু চৌধুরী, ঠিক আছে। আপনার সম্বল 2 টুকরো ধেনো জমি ছিল সোনু পণ্ডিতের। সোনু পণ্ডিতের নিজের সম্বল বা নিজের সম্পত্তি কতটুকু ছিল? 2 টুকরো ধেনো জমি, মানে ধান চাষের জমি ছিল। দুইটা, মানে একটা ধান চাষের একটা জমি ছিল, সে দুটো জমি ছিল, 2 টুকরো বলেছে, মানে ধান চাষের 2টা জমি ছিল। সোনু পণ্ডিত কি করেছে? সে দুটো বিক্রি করে স্কুলের জন্য টিন, কাঠ আর বেড়া তৈরির বাঁশ কিনেছিলেন, ঠিক আছে। সোনু পণ্ডিত কি করেছেন? নিজের 2টা জমি ছিল, ধেনো জমি, ধান চাষ, ধান আবাদ হতো, সেই জমিতে সেই জমি বিক্রি করে সে হচ্ছে টিন, কাঠ, বেড়া, যেগুলো স্কুল তৈরির জন্য দরকার, সেগুলো কিন্তু সে কিনেছিলেন। অর্ধেক পরিশ্রমটা তারই বেশি ছিল, তবু চৌধুরীর নামেই স্কুলটার নামকরণ করেছিলেন তিনি, জুলু চৌধুরীর স্কুল। যেহেতু জুলু চৌধুরী কি করেছিল? ওই একটা অনাবাদি জমি ছেড়ে দিয়েছিল, তাই জুলু চৌধুরীর নামেই সেই স্কুলটা দেওয়া হয়েছে। মানে কি, সে গ্রামের জমিদার, প্রতিপত্তিশালী, তার নামেই তো দিতে হবে, সেজন্য দিয়েছিল। কিন্তু আসলে অবদানটা কার বেশি ছিল? সোনু পণ্ডিতেরই কিন্তু স্কুলটার তৈরির অবদান বেশি ছিল। তার নামে না দিয়ে জুলু চৌধুরীর নামে স্কুলটা দেওয়া হয়। 8 হাত কাঠের ফলক, পেরেক আটা, চারকোনি ফলকের উপর জুলু চৌধুরীর নামটা জল করতো সকাল বিকেল। ওকে, মানে বলা হতো একটা তক্তার উপরে কি তার স্কুলের যে নামটা সেটা লেখা হয়েছিল এবং সেটা সব সময় সকাল বিকেল যেন চকচক করতো। ওকে, আজকে ধরে জল করতো। আচ্ছা, হঠাৎ আকস্মিক ঝড়ে মাটিতে মুখ থুবড়ে ভেঙে পড়েছে স্কুলটি, মানে আকস্মিক ঝড়ে স্কুলটা ভেঙে পড়েছে। আর তার টিনগুলো ঝড়ে অকেজো হয়ে গেছে। টিনগুলো কি জং ধরে অকেজো হয়ে গেছে, ভয়াবহ বার্ধক্যে। স্কুলটি ভেঙে পড়েছে, সেটা আবার নতুন করে তুলতে হলে অনেক টাকার দরকার। সোনু পণ্ডিত ভেবেছিলেন সরকার সাহায্য দিল না, জুলু চৌধুরী নিশ্চয়ই দেবেন। আচ্ছা, সোনু পণ্ডিত ভেবেছিলেন সরকার সাহায্য দিল না, জুলু চৌধুরী নিশ্চয়ই সাহায্য দেবেন, যেহেতু এর আগেও সে সাহায্য করেছে, সেজন্য তার কাছে সে আশা নিয়েছে।
আশা করেছেন যে দিবে, কিন্তু ভুল ভাঙলো। সাহায্যের নামে রীতিমতো আতকে উঠলেন জুলু চৌধুরী, বললেন, পাগল, টাকা পয়সার কথা মুখে এনো না খামোখা। দেখেছো না কত বড় এস্টাবলিশমেন্ট, চালাতে গিয়ে রেগুলার হাঁসফাঁস হয়ে আসছি, আধলা পয়সা নেই হাতে। মানে বলছে যে তার কাছে টাকা নেই, সে দিতে পারবে না। ঠিক আছে, এদিক তারপরে হচ্ছে এদিক দিয়ে আসছে, ওদিক দিয়ে যাচ্ছে। ঠিক আছে, আধলা পয়সা নেই, টাকা আসছে চলে যাচ্ছে, খরচ হয়ে যাচ্ছে। সোনু পণ্ডিত বললেন, গায়ের ছেলেগুলো লেখাপড়া শিখুক, তা আর চান না চৌধুরী সাহেব? সোনু পণ্ডিত বলছে যে গায়ের ছেলেগুলো কি লেখাপড়া শিখুক, এটা আপনি চান না? বলছে, কেউই চান না, না চৌধুরী না সরকার। মানে চৌধুরীও চাচ্ছে না, জুলু চৌধুরীও চাচ্ছে না, সরকারও চাচ্ছে না, সেজন্য কেউই সাহায্য দিচ্ছে না। অগত্যা গায়ে ফিরে এলেন সোনু পণ্ডিত। ঠিক আছে, ভেঙে পড়া স্কুলটার ভেঙে পড়া স্কুলটার পাশ দিয়ে আসবার সময় দু চোখে পানি উপচে পড়ছিল সোনু পণ্ডিতের। লুঙ্গির খুঁটে, মানে লুঙ্গির কোণে, খুঁটে মানে হচ্ছে কোণে, লুঙ্গির কোণে চোখের পানিটা মুছে নিলেন। গ্রামের লোকগুলো উন্মুখ হয়ে প্রতীক্ষা করছিলেন তার অপেক্ষায়। ফিরে আসতেই জিজ্ঞেস করলো, কি পণ্ডিত, টাকা পয়সা কিছু দিল চৌধুরী সাহেব? না, গম্ভীর গলায় উত্তর দিলেন সোনু পণ্ডিত। চৌধুরীর আশা ছাইরা দাও মিয়ারা, এক পয়সাও আর পাইবা না তার কাছ থেকে, সেই আশা ছাইরা দাও। ঠিক আছে, এটা বলা হচ্ছে যে চৌধুরীর আশা ছেড়ে দাও, সে চৌধুরী টাকা দিবে না, দিচ্ছে না স্কুল তৈরির জন্য। ঠিক আছে, যেহেতু গল্পটা বড়, আমরা ক্লাসটাকে দুইটা ভাগে ভাগ করেছি। এটা প্রথম পার্ট ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। মূলত স্কুল তৈরির জন্য, স্কুল আগে একটা তৈরি হয়েছিল যখন সোনু পণ্ডিত মাত্র এন্ট্রান্স পাশ করেছে, অর্থাৎ ব্রিটিশ সরকারের আমলে এসএসসি পাশ করেছে, তখন সে বের হয়ে 22 বছর বয়স, তখন সে একটা স্কুলের, গ্রামের ছেলে মেয়েদের জন্য একটা স্কুলের জন্য আবেদন আর্জি নিয়ে হচ্ছে জুলু চৌধুরী অর্থাৎ জমিদারের কাছে গিয়েছিলেন। জমিদার কিছু সাহায্য করেছিল। এছাড়াও সোনু পণ্ডিত হচ্ছে নিজেই বেশি খরচ করেছে, তারপরেও সে দুইটা তার জমি বিক্রি করে দিয়ে, ধেনু জমি বিক্রি করে দিয়ে কিন্তু স্কুলটা আর জন্য টিন, বাঁশ এগুলো কিনে স্কুলটা তৈরি করেছে। যেহেতু প্রতিপত্তি বেশি জমিদারের, তাই হচ্ছে জমিদারের নামেই স্কুলটা করা হয় এবং সোনু পণ্ডিত সেখানে বাচ্চাদেরকে পড়াতেন। স্কুলটা ঝড়ে ভেঙে গেলে পরবর্তীতে যখন সে সরকারের কাছে, জমিদারের কাছে সাহায্য চাইতে যাচ্ছে, তখন কিন্তু কেউই তাকে সাহায্য করছে না, সবাই কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছে তার কাছ থেকে। তো সে যেহেতু শিক্ষক, সে ছেলে মেয়েদেরকে শিক্ষিত করতে চাচ্ছে, তাই কেউ সাহায্য দিচ্ছে না। সে কষ্ট পেয়ে কি চোখ দিয়ে তার পানি ঝরছে, লুঙ্গির কোনায় সে পানিটা মুছছে। তখন গ্রামবাসীদেরকে এসে সে বলছে যে আসলে ম্যানেজ সে করতে পারেনি, এবং গ্রামবাসীরাও বলছে যে আসলে তার কাছ থেকে আসলে পাবা না কোনো টাকা, সরকারও সাহায্য করবে না, জমিদারও সাহায্য করবে না, কেউই সাহায্য করবে না, আমরা সাহায্য পাবো না। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, ক্লাস 8-এর স্কুল ম্যাথমেটিক্সে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা নয়াপতন গল্পটার বাকি অংশটা পড়ব। গত ক্লাসে আমরা এটার অর্ধেক অংশ পড়েছি, আজকে বাকি অংশটা ভালো করে বুঝে নিব। ওকে, চলো ক্লাসটি শুরু করি। তো দেখো, আমরা যেখানে শেষ করেছিলাম তারপর থেকে আমরা শুরু করছি। পণ্ডিতের কথা শুনে কেমন ম্লান হয়ে গেল উপস্থিত লোকগুলো। বুড়ো হাসমত বলল, আমাগো ছেইলান পেইলাগুলা বুঝি মূর্খ থাকবো? এটা কে বললো? বুড়ো হাসমত বলছে। ঠিক আছে, বুড়ো হাসমত বলছে যে আমাদের ছেলে পেলেগুলো কি, আমাদের মানে ছেলে পেলে বলতে মানে ছেলে মেয়েগুলো বা আমাদের পোলাপান বলে না, মানে আমাদের বাচ্চা কাচ্চাগুলো কি তাহলে মূর্খ থাকবে, মানে অক্ষরজ্ঞানহীন থাকবে তারা? তা আর কি কয়বার আছে, তা আর কি কয়বার আছে, তা আর কি কইবার আছে কও? আমি তো আমার সাধ্যমতো করছি। এটা কে বলছে? সোনু পণ্ডিত বলছে, আমি তো আমার সাধ্যমতো করছি। আস্তে বললো সোনু পণ্ডিত, আস্তে করে সোনু পণ্ডিত বললো যে তার কি করব, আমি তো আমার সাধ্যমতো চেষ্টা করেছি। বুড়ো হাসমত বলল, তুমি আর কি কইরবা পণ্ডিত, তুমি তো এমনিও বহুত কইরছো। মানে গ্রামের লোকরা বলছে যে তুমি তো, মানে বুড়ো হাসমত বলছে কি যে তুমি তো এখন পর্যন্ত আমাদের জন্য অনেক করছো, তুমি আর কত করবা সেটা বলছে। বিয়া করো নাই, শাদি করো নাই, সারা জীবনটাই তো কাটাইছো ওই স্কুলের পেছনে, তুমি আর কি করবা?
ঠিক আছে, এটা হাসমত বলছে, বুড়ো হাসমত বলছে। দুপুরে তপ্ত রোদে তখন খা খা করছিল মাঠঘাট প্রান্তর। দূরে খাসারের মাঠে গরু চড়াতে গিয়ে বসে বসে বাঁশি বাজাচ্ছিল কোনো রাখাল ছেলে। বাতাসে বেগ ছিল না, আকাশটা মেঘশূন্য। সবাইকে চুপচাপ দেখে আমিন ব্যাপারী বলল, আর রাইখা দাও লেখাপড়া। আমিন ব্যাপারী কি বলল? আমিন ব্যাপারী বলল কি, আর রাইখা দাও লেখাপড়া। আমাগো বাপ দাদা 14 পুরুষে কোনোদিন লেখাপড়া করে নাই, ক্ষেতের কাজ কইরা খাইছে। আমাগো ছেলা পেলাও তাই করব, লেখাপড়ার দরকার নাই। তা মন্দ কও নাই ব্যাপারী, তা মন্দ কও নাই ব্যাপারী। তাকে সমর্থ জানালেন মুন্সি আকরাম। ঠিক আছে, মুন্সি আকরাম হাজি। মুন্সি আকরাম হাজি কি করলো? ব্যাপারীকে, আমিন ব্যাপারীকে সমর্থ করছে। আমিন ব্যাপারী বলছে কি, বাপ দাদা 14 গোষ্ঠী পড়াশোনা করে নাই, আমাদের ছেলে পেলের পড়াশোনার কি দরকার, জমি চাষ শিখলেই জীবন পার হয়ে যাবে, এরকম বলছে। এবং তাকে সমর্থন জানাচ্ছেন কে? মুন্সি আকরাম হাজি। লেখাপড়ার কোনো দরকার নাই, আমাগো বাপ দাদাই লেখাপড়া করে কয় জনাইতে জাইনতেও না, বাপ দাদাই জাইনতেও না দেখা বুঝি আমাগো ছেলা পেলাগুলোও কিছু জানবো না। বলতেছে আমাদের বাপ দাদা জানে নাই দেখে কি আমাদের ছেলে পেলেগুলো কি জানবে না? মানে আমাদের বাপ দাদা পড়াশোনা করে নাই দেখে কি আমাদের ছেলে পেলেরা পড়াশোনা করবে না? এটা কে বললো? ইতা কিতা কৌমিয়া। তকু শেখ রুখে উঠলো, তকু শেখ, ঠিক আছে, তকু শেখ রুখে উঠলো ওদের উপর। শোনো পণ্ডিত বলল, আগের জামানা চইলা গেছে মিয়া, এই জমানা হইছে লেখাপড়ার জামানা। শোনো পণ্ডিত বলছে যে আগের যা গেছে গেছে, আমাদের বাপদাদারা পড়াশোনা করে নাই, কিন্তু এইটা নতুন পৃথিবী, নতুন জামানা। ঠিক আছে, এই জামানায় কি পড়াশোনা না জানলে কিছুই হয় না। দেখো বলছে কি, শোনো পণ্ডিত, লেখাপড়া না জানলে এই জামানায় মানুষের কদর হয় না, মানে কদর হয় না, দাম নাই মানুষের। তা তোমরা কি কেবল কথা কইবা না কিছু করবা? জোয়ান ছেলে তোরাব আলী অধৈর্য হয়ে পড়লো। তো এটা কে বললো? জোয়ান ছেলে তোরাব আলী। তোরাব আলী বলছে কি, তোমরা শুধু কথা বলবা নাকি কাজের কাজ কিছু করবা? বললো চৌধুরীরা তো কিছু দিব না, তো বুঝাই গেল। তো সে বললো যে চৌধুরীরা তো কিছু দিবে না, সাহায্য করবে না, সেটা তো আমরা বুঝতেই পারছি। ঠিক আছে, আর গভর্নমেন্টের কথা রাইখা দাও। আচ্ছা, গভর্নমেন্ট মানে হচ্ছে গভর্নমেন্ট মানে সরকার, গভর্নমেন্ট মইরা গেছে, এখন কি কইরবা? একটা কিছু করো। কি কইরবা? করো, চিন্তা করো মিয়ারা, বিড়বিড় করে বলল সোনু পণ্ডিত। ঠিক আছে, বুড়ো হাসমত তাহলে এখন সোনু পণ্ডিত বিড়বিড় করে কি বললো? যে এখন কি করবা? চিন্তা করো মিয়ারা, মানে সব লোকদেরকে বলছে যে তোমরা কি করবা, একটা চিন্তা করো, একটা সিদ্ধান্তে আসো। বুড়ো হাসমত চুপচাপ কি যেন ভাবছিল এতক্ষণ। ছেলে দুটো আর বাচ্চা নাতিটাকে অনেক আশা ভরসা নিয়ে স্কুলে দিয়েছিল সে। বুড়ো হাসমত কি করেছিল? তার দুইটা ছেলেকে এবং বাচ্চা নাতিগুলোকে স্কুলে দিয়েছিল অনেক আশা ভরসা নিয়ে, যে বাচ্চাগুলো কি পড়াশোনা শিখবে। আশা ছিল আর কিছু না হোক লেখাপড়া শিখে অন্তত পিডাব্লিউডির পিয়ন হতে পারবে ওরা, মানে তারা কিছু হোক না হোক একটা পিয়নের চাকরি পেলেও যাতে তারা শিক্ষিত হতে পারে, এটা হচ্ছে তার আশা ছিল। গভীরভাবে হয়তো তাদের কথাই ভাবছিল সে। হঠাৎ লাফ দিয়ে উঠে বলল, যেসব ওইসে যাও, স্কুল আমরাই দিব, মানে যা হওয়ার হয়েছে এখন আমরাই স্কুল দিব। এটা হচ্ছে কে বলল? বুড়ো হাসমত। কারো পরোয়া করি না, না গভর্নমেন্ট না চৌধুরী, বলে কোমরে গামছা আটলো হাসমত। এখন হচ্ছে কি, সে চিন্তা ভাবনাগুলোকে মাথা থেকে বের করে দিয়ে বললো যে যা হওয়ার হয়েছে, এখন আমরা আমাদের মতো কাজ করব। কোমরে গামছাটা এঁটে, মানে গামছা বেঁধে হাসমত নেমে পড়লো। তো বুড়ো হাসমতকে গামছা আটতে দেখে জোয়ান ছেলে তোরাব আলীও লাফিয়ে উঠলো, বলল, টিনের ছাদ যদি না দিবার পারি, অন্তত ছনের ছাদ তো দিবার পারুম। ছনের ছাদ তো মানে ছনের ছাদের দাম কম, তারা নিজেরা এটা ম্যানেজ করে দিতে পারবে। টিনের ছাদের জন্য তো অনেক টাকা পয়সার ব্যাপার, সরকার তারপর হচ্ছে তোমার চৌধুরী কেউই টাকা পয়সা দিল না, তাহলে তারা কি নিজেদের যা আছে সেটা নিয়ে নেমে পড়লো, যে টিনের ছাদ না দিলেও ছনের ছাদ দিয়ে হলেও একটা স্কুল আমরা তৈরি করব। কি মিয়ারা, ঠিক কথাই কইছ, আলীর পো। গুঞ্জন উঠলো চারিদিকে। আলীর পো মানে আলীর ছেলে, আলীর বেটা। ঠিক আছে, হাসমত বলল, মক্ষম প্রস্তাব, ছনের ছাদই দিমু আমরা। ছনের ছাদ দিতে আটি ছন লাগবো, মানে কয় আটি ছন লাগবো, মানে জিজ্ঞেস করছে ছনের ছাদ যদি দিই তাহলে কয় আটি ছন লাগবে। কি পণ্ডিত, চুপ কইরা রইলা কেন? কও না।
কমপক্ষে 30টা লাগবো। এখন সোনু পণ্ডিত বলল কি কমপক্ষে 30টা, 30 আটি হচ্ছে শন লাগবে। মুখে মুখে হিসাব করে দিল সোনু পণ্ডিত, মুখে মুখে সে হিসাব করলো। তকু বলল ঘাবড়াইবার কি আছে, আমি 3টা দিমু তোমাগরে। এখন কে বললো এটা যে 3টা দিবে? তকু বলল কি যে ঘাবড়ানোর কিছু নাই, আমি 3 আটি তোমাদেরকে দিব, ঠিক আছে, আমি 2টা দিমু পণ্ডিত। এখন আরেকজন কি 2টা দিতে রাজি হয়ে গেল। আমারটাও লিস্ট করো। এগিয়ে এসে বলল কদম আলী কি বলল, আমি 2 আটি দিব, ঠিক আছে, আমারটাও লিস্ট করে রাখো, তালিকা করে রাখো। তোরাব বলল আমার কাছে ছন নাই। তোরাব বলল কি যে আমার কাছে ছন নাই, ছন হবার পারুম না আমি, মানে ছন দিতেও পারবে না, ছন ওর কাছে নাই। আমি বাঁশ দিমু গোটা 7 কুড়ি। ও হচ্ছে বাঁশ দিবে 7 কুড়ি। কে বাঁশ দিবে 7 কুড়ি? তোরাব। কে কোনটা দিচ্ছে, কয়টা করে দিচ্ছে, এগুলো আমরা এমসিকিউ এর জন্য ভালো করে মনে রাখবো, ঠিক আছে, বুঝে নাও তাহলে মনে থাকবে। তোরাবের কাছে ছন নাই, সে কি দিবে? বাঁশ। কয়টা দিবে? 7 কুড়ি। বাঁশও তো 7-8 কুড়ির কম লাগবো না। ঠিক সবাই সায় দিল ওর কথায়, ঠিক আছে, কার কথায়? তোরাবালির। 2 দিনের মধ্যে জোগাড় যন্ত্র সব শেষ। 2 দিনের মধ্যেই কিন্তু ওরা সব কিছু জোগাড় যন্ত্র করে ফেললো। বাঁশ এলো, ছন এলো, তার সঙ্গে বেতও এলো। বাঁশ, ছন, বেত, ঠিক আছে, এলো বাঁশ আর ছন বাঁধবার জন্য। বেতও এলো। বেত কিসের জন্য আসলো? বাঁশ আর ছন বাঁধার জন্য বেত নিয়ে এলো। আয়োজন দেখে আনন্দে বুকটা নেচে উঠল সোনু পণ্ডিতের। এতক্ষণ গম্ভীর হয়ে কি যেন ভাবছিল আমিন ব্যাপারী। সবার যাতে নজরে পড়ে এমন একটা জায়গায় গলা খাকড়িয়ে বলল সে, জিনিসপত্র তো জোগাড় কইরাছো মিয়ারা, কিন্তু যারা গতর খাইবো তাগরে পয়সা দিব কে? আচ্ছা, এটা কে বললো? এটা বললো হচ্ছে আমিন ব্যাপারী বলল যে জিনিসপত্র তো সবই ম্যানেজ করেছো। গলা ফাটিয়ে জোরে চিল্লায় বললো যাতে সবার মনোযোগ আকর্ষণ করা যায়। বলল যে জিনিসপত্র তো সবই জোগাড় করছো মিয়ারা, কিন্তু যারা গতর খাটবে মানে কি শরীরে পরিশ্রম করবে, ঘামিয়ে পরিশ্রম করবে, তাদের আসলে মজুরিটা কে দিবে, তাদেরকে টাকা কে দিবে? এটা ওকে বললো আমিন ব্যাপারী। হ্যাঁ তাই তো, কথাটা যেন এক মুহূর্তে নাড়া দিল সবাইকে। হঠাৎ হো হো করে হেসে উঠলেন সোনু পণ্ডিত। এইটা বুঝি একটা কথা হইল? সোনু পণ্ডিত বলল, এটা কি কোনো কথা? নিজের কাম নিজে করমু, পয়সা আবার কে দেবে? নিজেদের কাজ আমরা নিজেরা করছি, পয়সা আবার কেন লাগবে? এটা কে বলছেন? সোনু পণ্ডিত। বলে বাঁশ কেটে চালা বাঁধতে শুরু করলেন তিনি, মানে সোনু পণ্ডিতের কথা বলছে। বললেন, নাও মিয়ারা শুরু করো। শুরু করো মিয়ারা, বলল তকু শেখও তার কথা সায় দিয়ে কি শুরু করতে বললো সবাইকে। স্কুলের খুঁটি তৈরির জন্য লম্বা একটা গাছের গুড়ি খালপাড় থেকে টেনে নিয়ে এলো তোরাব কি করলো? স্কুলের খুঁটি তৈরি করার জন্য লম্বা একটা গাছের গুড়ি খালপাড় থেকে নিয়ে আসলো। কোথা থেকে নিয়ে আসলো? খালপাড় থেকে টেনে টেনে নিয়ে এলো। টান মারো না মিয়ারা, টান মারো। মারো জোয়ান হেইও, সাবাস জোয়ান হেইও, টান মারো আস্তে আস্তে। এত তরবর করলো বলল বুলির বাপ, ঠিক আছে, বুলির বাপ বলল, কামের মানুষ হেইও, আপনা কাম হেইও। বুলির বাপ বলল যে মানে সবাই মিলে একসাথে কাজ করছে, একটা জোশে চলে আসছে, তারা হচ্ছে তাদের সকল শক্তি দিয়ে গাছের গুঁড়িটা টানছে। তখন কি এরকম বললে তাদের মধ্যে হঠাৎ করে শক্তিটা যেন জেগে ওঠে, সেজন্য তারা কি বলছে, টান মারো হেইও, আরো জোরে হেইও, এরকম করে করে কাজটা করছে, ঠিক আছে। তারপর কি বলছে যে কামের মানুষ হেইও, আপনা কাম হেইও, টান মরা চৌধুরী হেইও, ঠিক আছে, কি বলছে? মরা চৌধুরী হেইও, চৌধুরীর লাশ হেইও, মরা চৌধুরী হেইও, চৌধুরীর লাশ হেইও। হঠাৎ খিলখিলি হেসে উঠলো তোরাব আর তকু। খিলখিলি কে হেসে উঠলো? তোরাব আর তকু। হাসলো সবাই খক খক করে কেশে নিয়ে। বুড়ো হাসমত কি বলল? মরা গভর্নমেন্ট কইলানা মিয়ারা, মরা গভর্নমেন্ট কইলানা, মরা গভর্নমেন্ট হেইও, গভর্নমেন্টের লাশ হেইও, টান। করম মাঝি চুপ করে এতক্ষণ বলল, ফুর্তিছে কাম করো মিয়া, সিন্নি পাকাইবার বন্দোবস্ত করিগা, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো করম মাঝি হচ্ছে শিরনি, এক ধরনের খাবার, সেটা তৈরি করার জন্য। পাকানো মানে কি? পাকাইবার মানে কি? তৈরি করা, রান্না করার জন্য বন্দোবস্ত বা ব্যবস্থা করতে গেল, ঠিক আছে, করম মাঝি। আর এরা হচ্ছে কাজ করছে, হেইও করছে। তখন কি তারা মজা করে কি বলছে?
চৌধুরী মরা চৌধুরী হেয়, চৌধুরীর লাশ হেয়, মানে গাছের গুড়িটাকে তারা চৌধুরীর লাশ বলে কল্পনা করে টান দিচ্ছে এবং মজা করছে। কেন মরা চৌধুরী বলছে? কারণ জুলু চৌধুরী যে হচ্ছে জমিদার, সে কি তাদেরকে কোনো সাহায্য করেনি, ঠিক আছে, সেজন্য বলা হয়েছে কি সে মরে গেছে, সে আমাদের সাহায্য করেনি, সে মরে গেছে। তারপরে তখন বুড়ো তখন কি বুড়ো হাসমত তখন বলল কি যে গভর্নমেন্টকে মরা বলো না, গভর্নমেন্টও তো আমাদের কোনো সাহায্য দেয়নি, তাহলে মরা গভর্নমেন্ট বলো। তখন তারা বললো যে মরা গভর্নমেন্ট হেইও, আরও জোরে হেইও, এরকম করে মজা করতে করতে তারা কাজ করছে। এরপর হচ্ছে করম মাঝি কি করতেছে, সিন্নি পাকানোর জন্য বা রান্না করার জন্য গেল, যে তোমরা কাজ করছো আমি রান্না করে নিয়ে আসি। বাহ মাঝির পো, বাহ মাঝির ছেলে, বাহ চালাও ফুর্তি, কলকণ্ঠে চিৎকার উঠল চারিদিক থেকে। পাটারি বাড়ির রোগা লিকলিকে বুড়ো, মানে রোগা অনেক শুকনা, তাকে লিকলিকে বলছে, রোগা লিকলিকে বুড়ো কাদের বাক্সটাও এসে জুটেছে সেখানে। তাকে দেখে আমিন ব্যাপারী ভ্রু কুচকালো, আমিন ব্যাপারী তাকে দেখে কি ভ্রু কুচকালো, মানে পছন্দ করলো না। কি বক্স আলী, সিন্নির গন্ধে ধাইয়া আইসো বুঝি, কয়দিনের উপাস, যতদিনের ওই তোমার তাতে কি। ব্যাপারীর কথায় খেপে উঠল কাদের বক্স, এত দেমাগ দেখাও কেন মিয়া, উপাস ক্যাডা না থাকে, তুমিও থাকো, সকলেও থাকে, ঠিক। তফু সমর্থন করলো তাকে, তফু তাহলে সমর্থন করলো, ঠিক আছে। চৌধুরীর ছাড়া আর সকলেই এক আধ বেলা উপাস থাকে, এমন কোনো বাপের বেটা নাই যে বুক থাবড়াইয়া কইবার পারবো জীবনে একদিনও উপাস থাকে নাই। তকু আর কাদেরের কথায় চুপসে গেল আমিন ব্যাপারী। তোরা বলল কি মিয়ারা, কিতা নিয়া তর্ক করো তোমরা, বেড়াটায় ধরো, টান মারো জোয়ান হেইও, চৌধুরীর লাশ হেইও, মরা চৌধুরী হেইও। আহারে চৌধুরী রে, খিলখিলি হেসে উঠল সবাই একসঙ্গে। আকরাম হাজি রুষ্ট হলো এদের উপর, আকরাম হাজি রুষ্ট হলো, ঠিক আছে, মানে আকরাম হাজি রাগ করলো এদের উপরে। এত বাড়াবাড়ি ভালো না মিয়ারা, আকরাম হাজি তো চৌধুরীর লোক, সেজন্য সে কি এগুলো মরা চৌধুরী এরকম বলছে দেখে সে রাগ করছে। সে বলছে এত বাড়াবাড়ি ভালো না মিয়ারা, এত বাড়াবাড়ি ভালো না, এখনো চৌধুরীর জমি চাষ কইরা ভাত খাও, তারে নিয়া এত বাড়াবাড়ি ভালো না, চাষ করি তো মাগনা চাষ করি নাকি মিয়া। তোরা ব্রেগে উঠলো ওর কথায়, তোরা ব্রেগে উঠলে বললো কি চাষ তো করি তো মাগনা তো আর চাষ করি না। পাল্লায় মাইপা অর্ধেক ধান দিয়া দিই তারে, পাক্কা অর্ধেক। বললো কাদের বলল কি যে পাল্লায় মেপে একদম অর্ধেক ধানই তাকে দিয়ে দেওয়া হয়, তাহলে কি ওর মানে তাহলে ওকে এত হুজুর করার কি আছে, ওকে তো আমি টাকা দিয়েই দিই, ওকে তো আমি মাগনা করি না, আমি তো টাকা ছাড়া করি না, ঠিক আছে, ওকে তো ওর ন্যায্যটা আমি দিয়েই দিই। সন্ধ্যা নাগাদ তৈরি হয়ে গেল স্কুলটা, শেষ বানটা দিয়ে চালার মানে বাঁধনটা দিয়ে চালার উপর থেকে নেমে এলেন সোনু পণ্ডিত। লম্বা স্কুলটার দিকে তাকাতে আনন্দে চিকচিক করে উঠল ক্লান্ত চোখগুলো, সৃষ্টির আনন্দ। কদম আলী বলল, গভর্নমেন্টের আর চৌধুরীর আয়না একবার দেখাইলে ভালো হইব। পণ্ডিত মানে সোনু পণ্ডিতকে বলছে যে গভর্নমেন্ট আর চৌধুরী যেহেতু আমাদের সাহায্য দেয়নি, কিন্তু আমরা নিজেরাই নিজেদের উদ্যোগে স্কুলটা তৈরি করে ফেলেছি, তাদেরকে এনে দেখালে ভালো হইতো। তাগরে ছাড়াও চাইলবার পারি আমরা, মানে তাদেরকে ছাড়াও আমরা চলতে পারি। তাগরে ছাড়াও চলবার পারি। ঘাড় বাঁকালো সোনু পণ্ডিত, একটু দূরে সরে গিয়ে বট গাছের নিচে বসতেই কাঠের ফলকটার দিকে চোখ গেল তকু শেখের। 8 হাত লম্বা কাঠের উপর পেরেক আটা ফলক, 8 হাত লম্বা কাঠের উপর পেরেক আটা ফলক, ঠিক আছে, আমরা এটা মনে রাখবো, কয় হাত লম্বা, 8 হাত লম্বা। তার উপর জুলু চৌধুরীর নামটা জলজল করে সকাল বিকেল। ওইটা আর এইখানে কেন, বলল তকু শেখ, যে ওটা এখানে কেন, ওইটারে ফালাইয়া দাও, মানে ওটাকে ফেলে দাও, এটা এখন এখানে কেন, এটা তো তার স্কুল না, তাহলে এটা ফেলে দাও। এটাকে বলল তকু শেখ, ওইটারে ফালাইয়া দে খালে। চৌধুরী খালে ভাসুক, ওটাকে খালে ফেলা দে, চৌধুরী খালে ভাসতে থাকুক। হঠাৎ কি মনে করে আবার নিষেধ করলো তোরাব আবার নিষেধ করলো, থাম ফালাইস না, এইদিকে আন। কালো চারকোনা ফলকটার উপর ঝুঁকে পড়ে একখানা দা দিয়ে ঘষে চৌধুরীর নামটা তুলে ফেললো তোরাবালি দা দিয়ে চৌধুরীর নামটা ঘষে তুলে ফেললো কাঠের ফলকের উপর থেকে। তারপর বুড়ো হাসমতের কন থেকে একটা
কাঠকয়লা তুলে নিয়ে অপুটু হাতে কি যেন লিখলো সে ফলকটার উপর। ঠিক আছে, তোরা বালি হচ্ছে কি ঘষে ঘষে উঠিয়ে ফেললো এবং বুড়ো হাসমত কি করলো, তার অপটু হাতে কি যেন লিখছে। সোনু পণ্ডিত জিরো ছিল বসে বসে, মানে বসে বসে সে রেস্ট করছিল সোনু পণ্ডিত। 8 হাত লম্বা কাঠের উপর পেরে কাটা ফলকটাকে যথাস্থানে গেড়ে দিল তোরাব। যথাস্থানে গেড়ে দিল মানে হচ্ছে পুঁতে দিল, মাটিতে ঠিক করে লাগিয়ে দিল। রাঙা হয়ে তোরাব অদূরে দাঁড়িয়ে ক্লান্ত দৃষ্টি মেলে মৃদু স্বরে পড়লেন পণ্ডিত। পণ্ডিত মানে সোনু পণ্ডিত পড়লেন। সোনু পণ্ডিতের স্কুল। ঠিক আছে, এই ফলকটার উপর কি লেখা হয়েছে? সোনু পণ্ডিতের স্কুল। পড়ে বার্ধক্য জর্জরিত মুখটা লজ্জায় রাঙা হয়ে উঠল তার। বিড়বিড় করে বললেন, ইতা কিতা কইরাছো আলীর পো, মানে আলীর ছেলে, আলীর ছেলে তুমি এটা কি করছো? ইতা কিতা কইরাছো, ঠিক কইরা, এটা হচ্ছে কি সোনু পণ্ডিত বললো যে এটা কিতা কইরাছো, মানে এটা কি করছো তুমি, এটা কেন করছো? ঠিক সে কিন্তু মানে লজ্জায় জর্জরিত হয়ে গেছে ঠিকই, কিন্তু বলছে তুমি কেন এটা করছো, কি করছো এটা? তখন কে বললো যে ঠিক কইরাছো, একদম ঠিক। ফোকলা দাঁত বের করে মৃদু হাসলো বুড়ো হাসমত। বুড়ো হাসমত তখন কি করলো? বুড়ো হাসমত এটা বললো যে না, ও ঠিকই করছে, তুমি ঠিকই করছো। এটা আলীর পোকে, আলীর ছেলেকে বললো। কাজটা কি করলো? আলীর ছেলে। ঠিক আছে, লজ্জায় তখন মাথাটা নুয়ে এসেছে সোনু পণ্ডিতের। তখন সোনু পণ্ডিতের লজ্জায় মাথাটা যেন নুয়ে এসেছে, মাথাটা সে মানে যেন নিচু হয়ে যাচ্ছে। আসলে এমনই হয়, যারা বিজ্ঞ লোক, যারা সঠিক অর্থে শিক্ষিত, তারা তাদের অবদানটা আসলে এত বড় হলফ করে কখনো কোথাও প্রচার করে না। তারা তাদের কাজটা ঠিকই করে যায়, কিন্তু এত বড় হলফ করে করাটাকে তারা কেন যেন লজ্জা পায়, বা সেটা তাদের পছন্দ হয় না, বা সেটা তারা চায় না। কিন্তু এখানে আমরা দেখি যে কি চৌধুরীর নাম যখন লেখা হয়, সে প্রতিপত্তিশালী, সে সেটা সবসময় আশা করে আছে। আমরা যদি গভর্নমেন্টের সহায়তায় কোনো কিছু করি, তখন দেখা যায় হলফ করে বড় করে আমরা লিখে দিই সেটা, কিন্তু আসলে সঠিক অর্থে যারা পরিশ্রম করে তারা আসলে এত প্রচার প্রসারণা কিন্তু তারা আসলে চায় না সঠিক অর্থে। অন্য কেউ করলেও তারা সেটাতে লজ্জা পায়। তো সেরকমই কিন্তু আমরা সোনু পণ্ডিতকে দেখছি। আর এই পুরো গল্পটাতে আমরা বুঝলাম যে কোনো একটা ভালো কাজে যদি অনেকে এগিয়েও না আসে, প্রতিপত্তিশালীরা তোমাকে যদি সাহায্যও না করে, তাও আমাদের উচিত কি নিজেদের যা কিছু আছে সেটা দিয়েই সেই ভালো কাজটা শুরু করে দেওয়ার জন্য। এবং সেটা করতে কিন্তু বেশি সময় লাগে না, সেটা করতে কিন্তু একটু উদ্যম এবং একটু একটা শুরুই কিন্তু যথেষ্ট। আমরা আসলে বড় কোনো কিছুর জন্য অপেক্ষা করব না, কারো সাহায্যের জন্য অপেক্ষা করব না। আমরা নিজেরা যা আছে সেটা দিয়েই সুন্দর কিছু, ভালো কিছু তৈরি করব সবসময়, বা শুরু করে দিব সেই কাজটা করার। তো এই গল্পের শিক্ষাই কিন্তু এটা। ঠিক আছে, আমরা গল্পটা ভালো করে পড়ে ফেললাম। এরপর লেখক পরিচিতি যদি আমরা একটু পড়ি, দেখো, জহির রায়হান 1935 খ্রিস্টাব্দে ফেনী জেলার মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ঠিক আছে, জহির রায়হান 1935 খ্রিস্টাব্দের ফেনী জেলার মজুপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ডিগ্রি নিয়ে সাংবাদিকতা ও সাহিত্য চর্চা শুরু করেন। জহির রায়হান কি বাংলায় স্নাতক ডিগ্রি নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ছোট গল্প ও উপন্যাস লিখে তিনি খ্যাতি লাভ করেছেন। 1000 বছর ধরে, আরেক ফাল্গুন, বরফ গলা নদী তার উল্লেখযোগ্য উপন্যাস। তার উল্লেখযোগ্য উপন্যাস কোনগুলো এগুলো আমরা ভালো করে মনে রাখবো। 1000 বছর ধরে, আরেক ফাল্গুন, বরফ গলা নদী। 1000 বছর ধরে, আরেক ফাল্গুন, বরফ গলা নদী, এই তিনটা হচ্ছে উল্লেখযোগ্য উপন্যাস। তার একমাত্র গল্পগ্রন্থ হচ্ছে কি সূর্যগ্রহণ। তার একমাত্র গল্পগ্রন্থ এটা হচ্ছে কি গল্পগ্রন্থ সূর্যগ্রহণ। আর উপন্যাস কি? উপন্যাস হচ্ছে তিনটা জেনেছি আমরা এখান থেকে। 1000 বছর ধরে, আরেক ফাল্গুন, বরফ গলা নদী। এটা আমাদের সারা জীবন কাজে লাগবে, এটা আমরা ভালো করে মুখস্থ করবো। আর গল্পগ্রন্থ হচ্ছে সূর্যগ্রহণ। চলচ্চিত্রকার হিসেবেও জহির রায়হান প্রতিভার স্বাক্ষর রেখেছেন। জীবন থেকে নেওয়া কাচের দেয়াল তার উল্লেখযোগ্য চলচ্চিত্র। তাহলে তার আমরা উপন্যাস জানলাম, গল্পগ্রন্থ জানলাম, চলচ্চিত্র কি কি সেটা জানলাম। এগুলো ভালো করে মুখস্থ করব। এছাড়াও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র স্টপ জেনোসাইড ও বার্থ অফ আ নেশন তার অবিস্মরণীয় সৃষ্টি। ঠিক আছে, স্টপ জেনোসাইড, বার্থ অফ আ নেশন এগুলোও তার জহির রায়হানেরই সৃষ্টি। মুক্তিযুদ্ধে শহীদ বড় ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে জহির রায়হান 1972 খ্রিস্টাব্দে নিজে নিখোঁজ হন। ঠিক আছে, তার ভাই হচ্ছে কি শহীদুল্লাহ কায়সার, তাকে খুঁজতে গিয়ে তিনি 1972 সালে খ্রিস্টাব্দে নিখোঁজ হন। ঠিক আছে, আশা করছি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।